বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সিভিল টেকনোলজির ডিজাইন অফ স্ট্রাকচার 1 সাবজেক্টের 3 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ডিজাইন অফ স্ট্রাকচার 1 বইয়ে 3 নম্বর চ্যাপ্টারটি মূলত বিমের রূপান্তরিত সেকশন নিয়ে আলোচনা। তাহলে যাই হোক, আমরা এখন দেখি যে রূপান্তরিত সেকশন বলতে কি বোঝায় বা রূপান্তরিত সেকশন কাকে বলে। আর বিমের রূপান্তরিত সেকশনে একটা প্রমাণ আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ, যেটা প্রায় সময় পরীক্ষা আসে, সেটা নিয়েও আমি আলোচনা করব। এটা প্রমাণ করে দেব। তোমরা অবশ্যই সুন্দর করে দেখবা ভিডিওটা, তাহলে হয়তো বা কোনো সমস্যা থাকবে না আমার বিশ্বাস। আর যদি একান্ত কোনো কোথাও বুঝতে না পারো, যদি আমাকে বলো যে স্যার আমি অমুক জায়গায় বুঝি নাই, তাহলে অবশ্যই তোমাদের সেটা আমি বুঝাই দেব। যাই হোক, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবা। ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমাদের এই রূপান্তরিত সেকশনের প্রমাণ নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা শুরু করি যে বিমের রূপান্তরিত সেকশন বলতে কি বোঝায়। বিমে রূপান্তরিত সেকশন মূলত একটা কাল্পনিক সেকশন। এটা একটা কাল্পনিক সেকশন। বাস্তবে আসলে এই ধরনের কোনো বিম হয় না, কিন্তু এটা একটা হচ্ছে বিমের রূপান্তরিত সেকশন বলতে এটা কাল্পনিক সেকশন, কল্পনা করে এটা ডিজাইন করা হয়ে থাকে। তাহলে আমরা দেখি যে বিমের রূপান্তরিত সেকশন কাকে বলে, এই সংজ্ঞাটা আমরা দেখি। অবশ্য আমি লিখে রাখছি এখানে, তোমরা দেখো যে বিমের যে কাল্পনিক সেকশনে টেনশন জোনে, বিমের যে কাল্পনিক সেকশনে টেনশন জোনে স্টিলের পরিবর্তে এন গুণ ক্ষেত্রফল বিশিষ্ট কংক্রিট প্রদান করা হয়, তাকে বিমের রূপান্তরিত সেকশন বলে। তাহলে আমরা এখন লক্ষ্য করি যে বিমের একটা সেকশন আমরা লক্ষ্য করি যে এটা একটা বিমের সেকশন। আমি আগে এটা ড্র করে রাখছি ভিডিও শর্ট করার জন্য, কেননা এটা ড্র করে লিখিয়ে তারপরে যদি ভিডিও করতাম তাহলে অনেক সময় আমার লাগতো, যেটা অনেকের কাছে বোরিং লাগে। বড় বড় লেন্থ বা বেশি যদি তোমাদের ভিডিওটা বড় হয়ে যায় তাহলে অনেকটা বোরিং লাগে। যাই হোক, এটা আমাদের বিমের সেকশন। এই বিমের সেকশনে আমরা জানি যে এটা হচ্ছে প্রস্থ, এই জায়গা থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের প্রস্থ, প্রস্থকে বি দিয়ে প্রকাশ করা হয়। আর এই জায়গা থেকে এই পর্যন্ত দেখো টপ টু বটম, মানে ভার্টিক্যালি যেটা দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে বিমের গভীরতা। আর আমরা জানি যে এই বিমটার মাঝ বরাবর যদি কোনো একটা সেকশন আমরা যদি কল্পনা করি, এটার নাম হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। এটার নাম হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস বা নিরপেক্ষ অক্ষ। তা আমরা এর আগে থিওরি অফ স্ট্রাকচারে এটা পড়ানো হয়েছে যে নিউট্রাল অ্যাক্সিসের উপরের দিকে সাধারণ স্থাপিত বিমের হয় কি যে কম্প্রেশন হয়, আর নিচের দিকে হয় এটাকে টেনশন বলা হয়। মানে থিওরি স্ট্রাকচার তোমরা পড়ছো যে নিউট্রাল অ্যাক্সিসের উপরের দিকে কম্প্রেশন, নিচের দিকে টেনশন। তাহলে আমরা এখানে সংজ্ঞা থেকে বুঝতেছি যে বিমের যে কাল্পনিক সেকশনে টেনশন জোনে স্টিলের পরিবর্তে এন গুণ ক্ষেত্রফল বিশিষ্ট কংক্রিট, তাহলে টেনশন জোন কোনটা, যেখানে রড থাকবে সেটাকে বলা হচ্ছে টেনশন জোন। আর রড কোথায় থাকে, রড বা রিইনফোর্সমেন্ট থাকে নিচে, তাহলে এটা হচ্ছে আমাদের কি টেনশন জোন। এই টেনশন জোনে আমরা কি করব, এই স্টিল যতটুকু আমরা দেবো ক্ষেত্রফল, স্টিলের যতটুকু ক্ষেত্রফল, তার পরিবর্তে আমি যখন এন গুণ ক্ষেত্রফল বিশিষ্ট কংক্রিট ব্যবহার করব, সেটা হয়ে যাবে কি আমার কাল্পনিক সেকশন, বিমের রূপান্তরিত সেকশন বা কাল্পনিক সেকশন হয়ে যাবে। তাহলে এই ধরনের বিম আদৌ আসলে ডিজাইন করা হয় না কখনো, এটা মূলত কল্পনার জগতেই থাকে। যাই হোক, আমাদের যেহেতু এই রূপান্তরিত সেকশন নিয়ে আমাদের অঙ্ক আছে, প্রমাণ আছে, আমাদের সেটা করতেই হবে জানার জন্য। তাহলে আমরা কি বুঝতেছি, তাহলে বিমের যে কাল্পনিক সেকশনে টেনশন জোনে স্টিলের পরিবর্তে এন গুণ ক্ষেত্রফল বিশিষ্ট কংক্রিট প্রদান করা হয়, তাকে বিমের রূপান্তরিত সেকশন বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যেখানে আমাদের স্টিল থাকবে তার পরিবর্তে আমরা NaS অর্থাৎ স্টিলের যে ক্ষেত্রফল তাকে এন দিয়ে গুণ করার পর যে মানটা পাবো সেটা হবে কংক্রিটের ক্ষেত্রফলের মান। ওকে, সেটা হবে আমাদের ট্রান্সফর্ম সেকশন। আমি যেখানে লিখে দিয়েছি যে ট্রান্সফর্ম সেকশন। রেক্টেঙ্গুলার দেওয়ার অর্থ হচ্ছে যে আয়তাকার, এটা আয়তাকার বিমের রূপান্তরিত সেকশন আর কি, সেটাকে আমি এই জন্য এটা রেক্টেঙ্গুলার
রেক্টেঙ্গুলার ট্রান্সফর্ম সেকশন, রেক্টেঙ্গুলার বিম ট্রান্সফর্ম সেকশন। তা আমরা এই থিওরি স্ট্রাকচারে তোমরা হয়তো বা এটা করে আসছো যে এরকম একটা সেকশন, যে আয়তাকার যে সেকশন হয় তার পিওন ডায়াগ্রামটা হয় এরকম, ঠিক আছে। উপরের দিকে হচ্ছে কি যে কংক্রিটের জন্য হয় কি পীড়ন, কংক্রিটের জন্য হয় কংক্রিটের চাপ পীড়ন, আর নিচের দিকে যেহেতু স্টিল থাকে এর জন্য হয় স্টিলের টান পীড়ন, ঠিক আছে। স্টিলের টান পীড়ন বা আমরা এটাকে বলি যে টেনসাইল স্ট্রেস, আর উপরটাকে বলি কম্প্রেসিভ স্ট্রেস। ওকে, তাহলে আমরা বিমের রূপান্তর সেকশনের পরে আমরা একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা যদি আমরা দেখি তাহলে প্রমাণটা হচ্ছে এরকম যে প্রমাণ করো যে bx²/2 ইকুয়াল nas ইন্টু d মাইনাস এক্স। এই প্রমাণটা যদি তোমাকে যদি করতে বলা হয় তাহলে কি করবা বা কিভাবে এটা সমাধান করবা, অথবা রূপান্তরিত সেকশনের ক্ষেত্রে প্রমাণ করো যে এটা একই জিনিস, অথবা এরকম ভাবে থাকতে পারে যে রূপান্তরিত সেকশনের ক্ষেত্রে কোনো বিমের নিরপেক্ষ অক্ষের অবস্থা নির্ণয়ের bx²/2 nas d মাইনাস এক্স সূত্রটি প্রতিপাদন করা। একই সবগুলো, বাট এটা দেখা যাচ্ছে যে এই রিসেন্টলি এটা একটা রচনামূলক প্রশ্ন হিসেবে আসছে। তাই এটা নর্মালি দেখা যায় সবগুলো এটা সংক্ষিপ্ত আকারে আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা রচনামূলক আসে না। যদি কখনো রচনামূলক আসে তাও সমস্যা নেই। তাহলে তোমরা কিভাবে লিখবা এটা, এই প্রশ্নটা আমরা কিভাবে প্রমাণ করব সেটা এখন দেখব। এটা প্রমাণ করার জন্য আমার অ্যাট ফার্স্ট যেটা করতে হবে যে এইরকম আমাদের আয়তাকার সেকশন ড্র করতে হবে। ড্র করার পরে এখানে লিখব যে সেকশন মানে রেক্টেঙ্গুলার সেকশন, আর শুধু সেকশন লিখলে হবে। তারপর এই সেকশনটাকে আমরা কি করব যে স্টিলের পরিবর্তে n গুণ ক্ষেত্রফল কংক্রিট আমরা বিবেচনা করব। এই যেখানে স্টিল থাকে সেখানে এইভাবে আমরা ডটেড করে একটু কেউ করে দেবো, মার্কিং করে দেবো, আর এটাকে আমরা দেখাই দেবো যে এটা nas, এটার মান হচ্ছে nas। ওকে, এরপরে আমরা যেটা অঙ্কন করব সেটা হচ্ছে যে স্ট্রেস ডায়াগ্রামটা, এই যে আমাদের রেক্টেঙ্গুলার একটা বিম সেকশনের স্ট্রেস ডায়াগ্রাম হয় এরকম। তা আমরা এরকম করে ড্র করে এখানে কতগুলো আমরা মান দেখাবো। যেমন এখান থেকে যদি আসি আমরা প্রথমে এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, আর টপ টু বটম এটা হচ্ছে ডি, এবং স্টিলের যে সেন্টার থেকে টপ পর্যন্ত মানে উপরিতল পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব এটাকে বলে কার্যকরী ডি, কার্যকরী গভীরতা বা কার্যকরী বা ইফেক্টিভ ডেপথ বলা হয়ে থাকে। এটার পরে আমরা এখানে যদি দেখাই যে আমাদের এই নিউট্রাল অ্যাক্সিসের উপরে অংশটা আমি ধরে নিলাম এটার মান হচ্ছে এক্স, এটার মান যদি এক্স হয় তাহলে এই পর্যন্ত তাহলে কত হবে, এই অংশটুকু কত হবে। লক্ষ্য করো এই জায়গা থেকে এই পর্যন্ত দেয়া আছে ডি মাইনাস এক্স। কেন এই জায়গা থেকে এই পর্যন্ত আমার যদি হয় কত ডি হয়, আর এইটুকু যদি এক্স হয় তাহলে আমাদের এই সম্পূর্ণ অংশটা থেকে সম্পূর্ণ অংশটা এক্স বিয়োগ করলে যা থাকবে সেটা হচ্ছে এটার মান। ওকে, এটা হচ্ছে ডি মাইনাস এক্স। ওকে, আর আমি তো বলছি এই রেখাটার নাম হচ্ছে কি নিউট্রাল অ্যাক্সিস, নিউট্রাল অ্যাক্সিস বা সারফেসও বলা হয়, যে এটা হচ্ছে একটা তল, নিরপেক্ষ তলও বলা হয়। যখন কোনো একটা বিমের যখন কল্পনা করা হবে তখন তল হয়ে যাবে, ঠিক আছে। আর রেখার ক্ষেত্রে এটা অ্যাক্সিস বলা হয়। ওকে, তাহলে আমরা এখানে ডায়াগ্রামটা দেখতে পারতেছি যে এখানে যে এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে এফসি, আর এখান থেকে এটা হচ্ছে এফএস/এন। তো এটা আমরা ড্র করে ফেলবো অ্যাট ফার্স্ট এই প্রমাণটা করার জন্য। ওই প্রমাণটার জন্য অবশ্যই আমাকে কী করতে হবে, প্রথমে এই তিনটা সেকশন ড্র করতে হবে। ওকে, প্রমাণটার জন্য অবশ্যই আমাকে এই তিনটা সেকশন ড্র করতে হবে। তারপরে আমরা যেটা করব এগুলো লেখার পরে আমরা নোটেশনগুলো লিখে দেব যে বি সমান বিমের প্রস্থ, এটা নর্মালি দেখা যাচ্ছে যে সেন্টিমিটার এককে হয়, তবে তুমি যদি মিলিমিটারও করো কোনো সমস্যা নাই। তবে তোমরা লিখবা যে বইয়ের মধ্যে আছে সেন্টিমিটার একক, তোমরাও সেন্টিমিটার এককে উল্লেখ করে দিবা। আমি একটু বেশি করে লিখে রাখছি যাতে তোমাদের অনেক সময় মিলিমিটার থাকতে পারে এই জন্যে। তবে মিটারও চাইলে মিটারও হয়, তবে এখানে প্রমাণের ক্ষেত্রে অবশ্যই তোমরা সেন্টিমিটার এককে উল্লেখ করবা। ওকে, বি সমান বিমের প্রস্থ সেন্টিমিটার লিখবা, ডি ইকুয়াল হচ্ছে কার্যকরী গভীরতা সেন্টিমিটারে লিখবা, আর ক্যাপিটাল ডিটা হবে মূলত আমাদের কি যে বিমের গভীরতা বা মোট গভীরতা বলা হয়ে থাকে, এটাও সেন্টিমিটার এককে হবে। হ্যাঁ, তারপরে এএসটা কি আমরা এই যেখানে লিখছিলাম এএসটা হচ্ছে স্টিলের ক্ষেত্রফল, এটা কোন এককে হবে, সেন্টিমিটার স্কোয়ার এককে। এনটা কি, এন হচ্ছে আমাদের মডুলার রেশিও, এটা লেখার দরকার নাই এখানে প্রমাণের ক্ষেত্রে, এটা আমি বাড়তি লিখছি কারণ আমাদের
এন এর মান বাইর করার জন্য এই একটা সূত্র আছে যে ইএস বাই ইসি, এটা চ্যাপ্টার 2 তে এগুলো নিয়ে আলোচনা আছে যে কিভাবে বের করতে হয়। যে স্টিলের ইলাস্টিসিটি এবং কংক্রিট ইলাস্টিসিটির অনুপাতকে বলা হয় মডুলার রেশিও। এই জন্য আমি এটা রাখছি, তোমরা এটা লেখার দরকার নেই। ওকে, তো এন সমান সমান লিখবে মডুলার রেশিও। আর এন এসটা লিখবে কি, এন এস আমরা লিখছিলাম কি এখানে যে কল্পিত, কল্পিত মানে কল্পনা না, আমরা যে বলছিলাম যে এন গুণ ক্ষেত্রফল বিশিষ্ট কংক্রিট প্রদান, তাহলে এখানে লিখবো আমরা কল্পিত কংক্রিটের ক্ষেত্রফল, কল্পিত কংক্রিটের ক্ষেত্রফল। অর্থাৎ এই জিনিসটা লক্ষ্য করো তোমরা যে এখানে স্টিল ছিল, স্টিলের পরিবর্তে আমরা কি করছি যে কল্পনা করলাম যে এখানে আমরা কংক্রিট দেবো, এই জন্য কল্পিত কংক্রিটের ক্ষেত্রফল, কল্পিত কংক্রিটের ক্ষেত্রফল এটা কোন একক হবে, সেন্টিমিটার স্কয়ার, কোন একক হবে, সেন্টিমিটার স্কয়ার। ওকে, এন এস হচ্ছে কল্পিত কংক্রিটের ক্ষেত্রফল সেন্টিমিটার স্কয়ার। এরপরে আসি আমরা যে বিএক্স, বিএক্স মানে কি, তাহলে আমরা জানি, লক্ষ্য করো এটা হচ্ছে বি, এটা হচ্ছে এক্স, তাহলে বিএক্স হচ্ছে কি একটা এই নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরে যে কংক্রিটটা আছে কংক্রিটের ক্ষেত্রফল, বা এটা যে এটাকে বলা হয় কম্প্রেসিভ জোন, আর এটা টেনশন জোন। নিচের অংশটা উপরের অংশটার নাম হচ্ছে কম্প্রেসিভ জোন, কম্প্রেসিভ জোন, আর নিচের অংশটাকে আমরা বলে থাকি টেনশন জোন, টেনশন জোন। ওকে, কম্প্রেসিভ জোন আর টেনশন জোন বলে থাকি। তাহলে আমরা এখানে লিখতে পারি বিমের সংকোচন, কম্প্রেশন শব্দটা তো সংকোচন, তাহলে বিমের সংকোচন অংশের কংক্রিটের ক্ষেত্রফল কি লিখছি দেখো তো, বিমের সংকোচন অংশের কংক্রিটের ক্ষেত্রফল, এটা হচ্ছে বিএক্স। কারণ আমি একটু আগে বলছিলাম যে এটা হচ্ছে যে কম্প্রেসিভ জোন, কম্প্রেসিভ মানে সংকোচন, তাহলে এটাতে কি আছে, এখানে কংক্রিট আছে, তাহলে এই জন্য আমরা লিখবো যে সংকোচন অংশে কংক্রিটের ক্ষেত্রফল। ওকে, নিচের অংশটার নাম হচ্ছে কি টেনশন, নিচের অংশটা টেনশন। ওকে, তাহলে এক্স এখানে দেখো লক্ষ্য করো এইটার মধ্যে আছে এক্স, এক্সটা কি, এক্সটাকে বলা হচ্ছে নিরপেক্ষ অক্ষ হতে চাপ এলাকার উপরিতল পর্যন্ত দূরত্ব, চাপ এলাকার উপরিতল পর্যন্ত দূরত্ব। লক্ষ্য করো এলাকা আছে এক্স সমান সমান লেখা আছে যে নিরপেক্ষ অক্ষ হতে চাপ এলাকার উপরিতল পর্যন্ত দূরত্ব, এটা কি হবে দূরত্ব, যেহেতু সেন্টিমিটার এককে আসবে। ওকে, ডি মাইনাস এক্স ইকুয়াল নিরপেক্ষ অক্ষ হতে কল্পিত প্রসারণ কংক্রিটের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে ডি মাইনাস এক্স, ডি মাইনাস এক্স কোনটা, এই যে খেয়াল করো এখানে যে নিউট্রাল অ্যাক্সিস থেকে আমাদের যে কল্পিত যে কংক্রিটের সেকশনটা আছে এই সেকশনের মিড পর্যন্ত, তাহলে আমরা এই জন্য বলতে পারি যে নিরপেক্ষ অক্ষ হতে কল্পিত প্রসারণ কংক্রিট, কেন প্রসারণ বলা হচ্ছে, টেনশন, টেনশন শব্দের অর্থ হচ্ছে প্রসারণ, এই জন্য নিরপেক্ষ অক্ষ হতে কল্পিত প্রসারণ কংক্রিটের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। আর একটা কি ছিল কি সংকোচন অংশের কংক্রিটের ক্ষেত্রফল, আর নিচের অংশটা হলো কি কল্পিত প্রসারণ কংক্রিটের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, নিরপেক্ষ অক্ষ হতে কল্পিত প্রসারণ কংক্রিটের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। ওকে, এই জিনিসটা তোমাদেরকে এই নোটেশনগুলো অবশ্যই লিখবা ভালো করে, এই চিত্র 3টা দেওয়ার পরে নোটেশনগুলো লিখবা, লেখার পরে আমাদের প্রমাণে আমরা যাব, প্রমাণটা আসলে কিভাবে করতে হয় আমরা সেটা দেখবো। এখন প্রমাণটা এখানেই করাই দিই আমি, প্রমাণটা আসলে বোঝার আছে কিছু। এই প্রমাণটা করার জন্য তোমাদের যেটা জানতে হবে যে একটা মোমেন্ট জানতে হবে, স্ট্যাটিক্যাল মোমেন্ট। তোমরা হয়তো বা সবাই মোমেন্ট সম্পর্কে জানো, যেহেতু মেকানিক্স করে আসছো, মেকানিক্স থিওরি স্ট্রাকচার এগুলো যেহেতু করে আসছো, এগুলো সবাই জানো যে মোমেন্ট কাকে বলে। মোমেন্ট সমান সমান বল গুণন লম্ব দূরত্ব, মোমেন্ট সমান সমান, মোমেন্টকে আমরা এম দিয়ে প্রকাশ করি, মোমেন্ট এম সমান সমান এফ ইন্টু ডি, অর্থাৎ ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স সমান সমান মোমেন্ট। তাহলে এখানে আছে স্ট্যাটিক্যাল মোমেন্ট, স্ট্যাটিক্যাল মোমেন্ট আর এই মোমেন্ট কিন্তু এক জিনিস না। স্ট্যাটিক্যাল মোমেন্ট মূলত একটা ক্ষেত্রফলের মোমেন্ট, সেটা হচ্ছে স্ট্যাটিক্যাল মোমেন্ট। তাহলে স্ট্যাটিক্যাল মোমেন্টের সংজ্ঞাটা হবে মূলত যে কোন ক্ষেত্রফলকে এর ভরকেন্দ্র থেকে প্রদত্ত কোন অক্ষ পর্যন্ত দূরত্ব দ্বারা গুণ করলে উক্ত ক্ষেত্রফলের স্থিতিক মোমেন্ট পাওয়া যায়।
অর্থাৎ আমরা স্ট্যাটিক্যাল মোমেন্টের ওটা লিখবো, সূত্রটা লিখবো ক্ষেত্রফল গুণন ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, অক্ষ থেকে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। ক্ষেত্রফল গুণন অক্ষ থেকে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে আমরা এখন সেটা দেখি যে মানে নোটেশনগুলো লেখার পরে আমরা লিখবো স্ট্যাটিক্যাল মোমেন্ট স্ট্যাটিক্যাল মোমেন্ট সমান সমান ক্ষেত্রফল গুণন অক্ষ হতে ক্ষেত্রফল গুণন অক্ষ হতে নিরপেক্ষ অক্ষ পর্যন্ত দূরত্ব, অক্ষ হতে নিরপেক্ষ অক্ষ হতে ভারকেন্দ্র পর্যন্ত দূরত্ব, নিরপেক্ষ অক্ষ হতে ভারকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে ক্ষেত্রফল দেখো, লক্ষ্য করো ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল এখানে দুইটা অংশ আছে, নিউট্রাল অ্যাক্সিসের উপরে অংশ হচ্ছে কম্প্রেসিভ বা কংক্রিটের ক্ষেত্রফল, আর নিচের অংশ হচ্ছে টেনশন জোনের ক্ষেত্রফল বা টান এলাকার ক্ষেত্রফল, আর একটা হচ্ছে চাপ এলাকার ক্ষেত্রফল। তা আমরা এটা লিখবো এভাবে যে নিরপেক্ষ অক্ষ হতে টান এলাকার ক্ষেত্রফল, তাহলে চাপটা আগে লিখি, যেহেতু উপর অংশটা চাপ, এটা আগে লিখি চাপ এলাকার। নিরপেক্ষ অক্ষ হতে চাপ এলাকার ক্ষেত্রফল। লক্ষ্য করো আমাদের নিরপেক্ষ অক্ষ কোনটা, এটা। এখান থেকে এটা কত, ডেপথটা হচ্ছে এক্স, এই ডেপথটুকু হচ্ছে এক্স, ওকে। আর এখানে প্রস্থ হচ্ছে বি। তাহলে ক্ষেত্রফল জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অথবা প্রস্থ গুণ উচ্চতা হয়। তাহলে এখানে প্রস্থ হচ্ছে বি আর গভীরতা হচ্ছে এক্স, তাহলে বি এক্স, ক্ষেত্রফল হচ্ছে বি এক্স। এবং ভারকেন্দ্র, এবং মানে ভরকেন্দ্র লিখছি তো ভরকেন্দ্র শব্দটা লেখো, ভারকেন্দ্র বা ভরকেন্দ্র যেটা লেখো সমস্যা নাই। এবং ভরকেন্দ্র সমান সমান হবে কি, লক্ষ্য করো এই অংশটা হচ্ছে এক্স, তাহলে এর ভরকেন্দ্র কোথায় হবে, অর্ধেক, যেহেতু রেক্ট্যাঙ্গুলার সেকশন এই জন্য ভরকেন্দ্র হবে অর্ধেক ডিস্টেন্সে, তাহলে এক্স এর অর্ধেক, তাহলে এক্স ডিভাইডেড টু, ভরকেন্দ্র হচ্ছে এক্স ডিভাইডেড টু। এরপর লিখবো নিরপেক্ষ অক্ষ হতে টান এলাকার ক্ষেত্রফল। এখানে আরেকটা বাইর করি নেই যে চাপ এলাকা স্ট্যাটিক্যাল মোমেন্ট কত হবে। তাহলে স্ট্যাটিক্যাল মোমেন্টের সূত্র কি, ক্ষেত্রফল গুণন নিরপেক্ষ অক্ষের পর্যন্ত ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে আমরা লিখি অতএব চাপ এলাকার স্ট্যাটিক্যাল মোমেন্ট এই সূত্র কি, স্ট্যাটিক্যাল মোমেন্টের সূত্র হচ্ছে ক্ষেত্রফল, খেয়াল করো, ক্ষেত্রফল গুণন নিরপেক্ষ অক্ষ হতে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। নিরপেক্ষ অক্ষ হতে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত, ভরকেন্দ্র কত, এইটা। তাহলে আমরা লিখবো যে বি এক্স ইন্টু এক্স বাই টু, তাহলে এটা গুণ করলে কত, বি এক্স স্কোয়ার বাই টু, ওকে। অনুরূপভাবে লিখবো নিরপেক্ষ অক্ষ হতে টান এলাকার ক্ষেত্রফল এবং ভারকেন্দ্র দূরত্ব, এই দুটো বের করে নেব।
অথবা এত কিছু না লিখে আমরা একবার লিখতে পারি যে অতএব অনুরূপভাবে টান এলাকার স্ট্যাটিক্যাল মোমেন্ট, অনুরূপভাবে টান এলাকার স্ট্যাটিক্যাল মোমেন্ট। টান এলাকার স্ট্যাটিক্যাল মোমেন্ট কি হবে তাহলে? আমরা জানি ক্ষেত্রবল। তাহলে এখন লক্ষ্য করো তো, এই চিত্রটার মধ্যে লক্ষ্য করো যে টান এলাকার ক্ষেত্রবল কত দেয়া আছে? এন এস, এটা দিয়ে দিছে আমাদের এন এস। কোথার থেকে? আমরা ওই যে বলছিলাম যে টেনশন জোনে স্টিলের পরিবর্তে এন গুণ ক্ষেত্রবল বিশিষ্ট কংক্রিট প্রদান করা হয়। তাহলে এন গুণ ক্ষেত্রবল বিশিষ্ট কংক্রিট, তাহলে এন এস, তাহলে ক্ষেত্রবল হচ্ছে এন এস ইন্টু এর ভারকেন্দ্র কত? এই নিরপেক্ষ অক্ষ থেকে এই ভারকেন্দ্র হচ্ছে ডি মাইনাস এক্স, তাহলে এটা লিখবো আমি ইন্টু ডি মাইনাস এক্স। অতএব আমরা লিখবো যে সাম্যাবস্থা শর্তানুসারে এই সাব এলাকার স্ট্যাটিক্যাল মোমেন্টকে এমসি দিয়ে প্রকাশ করি নর্মালি আমরা, আর টান এলাকার হলে এম এস বা এম টি। তাহলে আমরা লিখবো সাম্যাবস্থার শর্তানুসারে, সাম্যাবস্থার শর্তানুসারে বা সূত্রানুসারে। হ্যাঁ, কারণ আমরা জানি যে এই একটা বিমের মধ্যে যতটুকু টান বল কাজ করবে ততটুকু আমাদের কি থাকবে? যে টেনশন বল কাজ করবে। তাহলে এটা কি থাকবে? ব্যালেন্স থাকবে বা ভারসাম্য অবস্থা থাকবে। তাহলে সে যে ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা শর্তানুসারে আমরা লিখতে পারি যে এমসি ইকুয়াল এমটি লিখতে পারি। হ্যাঁ, ওকে। তাহলে এমসির মান কত পাইছি? bx স্কয়ার বাই 2। এমটি মান কত পাইছি? nas ইন্টু ডি মাইনাস এক্স। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। অতএব আমরা লিখতে পারি, আমাদের প্রমাণটা কি ছিল? অতএব আমরা লিখবো এরকম যে অতএব আমরা এখানে লিখে দিই জাস্ট প্রমাণিত। ওকে, প্রমাণিত কথাটা লিখলেই হয়ে যাবে। আর যদি বড় প্রশ্ন আকারে আসে তাহলে আমি বলবো যে বড় প্রশ্ন আকারে আসলে তোমরা একটু এটা ডিটেলসে লিখবা। আর যদি সংক্ষিপ্ত আকারে লেখো তাহলে এতক্ষণ লিখলে তো অনেক সময় যাবে, তাহলে আরও কিছু শর্ট করবা। যেমন স্ট্যাটিক্যাল মোমেন্টের সূত্রটা লেখেই এই দুইটা একবারে করে এই লাইনে আসবা, এই লাইনটা করবা, তারপর মান 3টে লাইনে শেষ করে দিবা। নোটিফিকেশন মানে 8 করে দিয়ে কিছু নোটিফিকেশন লিখে প্রমাণটা করে দেবে, তাহলে 2 মার্কের জন্য এনাফ। আর যদি বড় প্রশ্ন আকারে আসে তাহলে সুন্দর করে যদি লিখে দাও তাহলে ইনশাল্লাহ আশা করা যায় 6 এর মধ্যে কমসে কম 5 পেয়ে যাবা। ওকে, ধন্যবাদ। সবাই এটা একটু ভালো করে প্র্যাকটিস করবা, আমার বিশ্বাস এটা পেয়ে যাবা। আর যদি একান্ত যদি সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবা কোথায় সমস্যা, সেটা আমি হয়তো বা দেখিয়ে দেবো। ওকে, আজকের পর্যন্ত এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, ধন্যবাদ।